আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেকার ছেলের ভালোবাসা গল্পের 5 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। ভাদ্র মাসে প্রকৃতি বোধ হয় একটু বেশি উত্তপ্ত থাকে। বাহিরের প্রকৃতি রোদে পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে। হসপিটালের ভিতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ। হসপিটালটা বেশ গুনশান, কোনো অহেতুক শব্দ নেই, কথাবার্তা নেই। সে গুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের ভিতরে তাদের পরিবারের দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে। তন্মধ্যেই তাদের কুটুম বাড়ির ছেলের এমন অপ্রকাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে। নুরুল সওদাগর তার ফর্মাল পোশাকটা নিয়েই দেওয়ালের সাথে লাগানো চার পায়ের উপর চিন্তিত মুখে বসে আছে। তার যেন মনে হচ্ছে যে রহস্যের গর্ত যে খুঁড়েছে তা এত সহজে সমাধান করা যাবে না, খুব গভীরে হয়তো যেতে হবে। নীরবতার জাল গাড়ল আফজাল সওদাগর। গুরু গম্ভীর কণ্ঠে বলল, এখন তো আমাদের একটু বাড়িতে যাওয়া উচিত, অথচ মেয়ে দুটোরই জীবন মরণ অবস্থা। কী যে করবো বুঝে উঠতে পারছি না। ভাইজান, মহিনের লাশ পোস্টমর্টমে করতে নিয়ে যাওয়া হয়েছে। খুব সম্ভবত আজ দেওয়া হবে না, কাল লাশ আসবে, তাই আজ না গেলে সমস্যা নেই। তাছাড়া চাঁদনি আর মাহাতাব তো গিয়েছেই। নুরুল সওদাগরের কথা শেষ হতেই বার কয়েক মাথা নাড়ল আফজাল সওদাগর। খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবলেন। কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সওদাগর কি প্রশ্ন করলেন, আচ্ছা তুমিও তো গিয়েছিলে আজ মহিনদের বাড়িতে, তাই না? ঠিক কী কী দেখেছিলে বা হয়েছে? হ্যাঁ, আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল, সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মহিনেরই ছিল। আর যেহেতু চিত্রের কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে, তাই দ্বিতীয় সন্দেহ করেছি ওই ছেলেকে। কিন্তু ছেলের কাছে পৌঁছতে পৌঁছতে বেশি দেরি হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ সে পালিয়েছে। এখন আমরা এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে আসল দোষী সে, কিন্তু তাও নাও হতে পারে। কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করেও অপরাধী হয়ে যায়। যেমন ধরেন ছেলেটা, সে হয়তো ভয় পালিয়েছে, কিন্তু আমরা চালাকি তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি। আবার হয়তো সেই অপরাধী ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছুড়লাম মহিনের দিকে। তাই আজই চলে গেলাম ওদের বাসায়। দেখি চাঁদনির শাশুড়ি দরজা খুলছে। মহিনের কথা জিজ্ঞাসা করাই মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছে, পরে নিজে মহিনের রুম দেখিয়ে দিয়ে বলেছে মহিন নাকি ওঠেনি, এখনও ঘুমে। আমরা কয়েকবার মহিনকে ডাকলাম, সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভেঙে সিদ্ধান্ত নিলাম। দরজা ভেঙে উদ্ধার করলাম মহিনের মৃতদেহ, যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে। মহিনের মা সাথে সাথেই জ্ঞান হারান। আমরা ভীষণ অবাক হলাম, কি ভাবছি আর কি হলো। চিত্তাদের পরিবারের উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনলেন। নুরুল সওদাগরের কথা শেষ হতেই আনমনে সবাই বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসি খুশি পরিবারটাই যেন হুট করে দুর্যোগ নেমে এলো। দীর্ঘ 2 ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে তন্মধ্যে থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞ ডাক্তাররা। বিচলিত সঙ্গীত প্রাণগুলোর হৃদয় মাঝে লুকিয়ে ভাতি যেন আরও বাড়ল। তাদের অস্বাভাবিকভাবে দৌড়াতে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করে ডাক্তার বললেন, আপনাদের বড় মেয়ের হাতের সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি। আশা করা যায় কোনো একদিন সে আবার আগের মতো 2 হাতে ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবেন। উপস্থিত প্রাণগুলোতে পানি এলো, ঝলমলে হাসির চিলিক দেখা দিল ঠোঁট জুড়ে। সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া ফরিয়ে দিল। এই যেন উৎসব মুখর পরিবেশ রূপান্তরিত হলো। সেই আনন্দকে ছাপিয়ে নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বললেন, ছেলের কি খবর? বাচ্চাটা ভালো আছে তো? উৎসবে আবার ভাটা বলল, সত্যিই তো, একজনের হালচাল শুনেই সবাই এত খুশি হয়ে গেল, অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথে। নুরুল সওদাগরের প্রশ্নে মুখ ছোট হয়ে এলো ধবধবে ফর্সা ডাক্তারের। মুখ কালো করে বলল, সেটির কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না। ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে, আর সেই চামড়ায় যদি এমন ভয়ানক একটা পানীয় শিকার হয়, তাহলে তো বুঝতেই পারছেন সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে সেটাই মিরাক্কেল। সবটাই সম্ভব হয়েছে অ্যাসিডের পর সে স্থানে পানি ঢালার কারণে, না হয় বাচ্চাটার শ্বাস নলেও একেবারে পড়ে যেত। আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি, অ্যাসিডের তত উন্নত চিকিৎসা এখনও বাংলাদেশে প্রচলন হয়নি। আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন, তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন। ডাক্তারের কথা থামতেই হাউমা করে কেঁদে উঠল চেরির মা অবনী বেগম। মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মা খাদিজা বেগম। আফজাল সওদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইলেন। সবাই কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে। মিনমিন করে সে বলল, সব পাপের ফল, পাপের ফল। আজ সারাটা দিন বাহারের ছায়াও দেখা পায়নি কেউ। সে তার ব্যক্তিগত কাজ, পড়াশোনা, টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। এ নিয়ে চিত্ররানীর ভীষণ অভিমান জমেছে, অথচ দিনরাত সে যে জমে যায় বাহারকে তার পছন্দ না। মেয়ে যে সবসময় অতিরিক্ত বুঝদার হওয়ার পর নিজেদের অনুভূতির সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না। আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে নিজেদের প্রমাণ করতে গিয়ে আবারও জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে। চিত্রাও তার বহির্গত নয়, তার উপর আবার টিনেজার বয়সন্ধির অনুভূতি একটু বেশি হয়। আকর্ষণ ক্ষমতা তাদের বেশি কাজ করে। চোখ তো নয় যেন রঙিন চশমা।
রাত তখন 1:30, হসপিটালের করিডোরে যানবাহন ভিড়। চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষ বাসায় চলে গিয়েছে, কেবল ওহি থেকে গেছে চেরির সাথে। আর তুহিন এবং চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছেন। চিত্রার চোখে ঘুম নেই, সারাদিন তো শুয়ে থাকতে থাকতে পিঠ তার অবশ্যই আসছে যেন। ওই আবার কিছুক্ষণ পরপর এসে দেখে যাচ্ছে আবার মাথায় হাত বুলিয়ে দিয়ে ছুটছে চেরির কাছে। চেরির আম্মু অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে। আর চিত্রার মাও তো 2 দিন যাবৎ এই হসপিটালেই পড়ে আছেন, তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করানোর জন্য। চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সবাই চোখ বন্ধ করলো, রুমে কারো বিচরণ অনুভব করলো। বন্ধ করে রাখা চোখের পাতা নিমেষে খুলে ফেললো সে। তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে কিঞ্চিত ভড়কেও গেল। চিত্রাকে সজাগ দেখে ভুরু কুচকালো বাহার, বিস্মিত কণ্ঠে বলল, আজও ঘুমাননি? আজ যদি বলি আপনি আসবেন বলে ঘুমাইনি। বাহার হাসলো, পরনে টি-শার্টটা ঝাড়তে ঝাড়তে চিত্রার সামনে এসে দাঁড়ালো, ঠাট্টা সরে বলল, ইস, তাহলে তো আসা উচিত হয়নি। তোমার ছোট্ট মনটাকে একটু ভেঙে দেওয়া উচিত ছিল। সারাদিন যা ভেঙেছেন তাও বা কম কিসের? চিত্রার ঠোঁট ফোলানো গাঢ় অভিমানী বাক্যে বাহার তেমন একটা পাত্তা দিল না, বরং বেশ গা ছাড়া ভেবে বলল, নিজের ইচ্ছায় পাগলও নিজের ক্ষতি করে না, অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো। তাই দায়ভার তো আমি নিব না, তাই না? বাড়ির কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা। ভুল জায়গায় ভুল অনুভূতি প্রাপ্ত করাও এক ধরনের লজ্জার বিষয়। চিত্রার মুখের লজ্জার আওয়াজ যেন বাহারের বুঝতে বাকি রইল না, তাই বাহার কথা ঘুরিয়ে বলল, তা মেয়ে, আজ কেমন আছো? ভালোই আছি, আপনি? তুমি জানো না মেয়ে, কাউকে এই প্রশ্নটা করা উচিত নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা। আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যা বলে। একজনকে দিয়ে মিথ্যা বলানোটাও কিন্তু পাপ। বাহারের খেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হলে চিত্রা ঝাঁঝালো কণ্ঠে বলল, তো আপনি কেন করছেন? সেদে সেদে পাপ কমাতে আসছেন কেন? আমি সবসময়ই পাপী বান্দা, পাপ করার যার নিয়ম। তুমি তো পবিত্র, তোমার কি পাপ করা সাজে? বাহারের কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা। বাহার উচ্চস্বরে হেসে উঠল, বুকে হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলল, উফ, এখানে লাগছে মেয়ে। বাহারের ভঙ্গিতে চিত্রার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। পরক্ষণে খিলখিল করে হেসে উঠল সে। বাহার কিছুক্ষণ অবলোক সে হাসির দিকে তাকিয়ে রইল। অতঃপর সিগারেট বের করে ঠোঁটের মাঝে চেপে ধরল। বুক পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বের করতে করতে বলল, মেয়ে জাতির যেন স্বভাবটাই এটা, হেসে দিয়ে পাহাড় ভাঙে, অথচ আমি নষ্ট পুরুষ। চিত্রা ফেল চোখে তাকাতেই বাহার দরজার বাইরে চলে গেল। চিত্রা কেবল তাকিয়ে রইল হা করে। লোকটা কি যেন বলে তা অর্ধেকই চিত্রার মাথার উপর দিয়ে যায়। নতুন একটা সকাল আহাজারিতে পরিপূর্ণ। মহিনের কাটাছেঁড়া লাশটা পড়ে আছে তাদের বাড়ির সামনের রাস্তাটাই। মহিনের মা ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছে। চিত্রার বড় চাচা, তুহিন, বাহার সবাই এসেছে। মহিনের জন্য সবারই খারাপ লাগছে। নুরুল সদাগরও ততক্ষণে উপস্থিত হয়েছেন, হাতে তার পোস্টমর্টম রিপোর্টের মৃত্যুর কারণ দেখে সে হতভম্ব। আজকের গল্পটি এখানেই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।